সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচনী উৎসব নাকি আতঙ্ক। নির্বাচনী উৎসব নাকি আতঙ্ক, মানুষের মধ্যে এক ধরনের জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসাও আছে। নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, নির্বাচন কি উৎসবমুখর হবে নাকি কোনো ধরনের আতঙ্ক বা অস্থিতিশীল পরিবেশ হতে পারে, এসব বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। আপনাকে স্বাগত। আমার বাম পাশে আছেন ফারুক হোসেন, মুখপাত্র গণ অধিকার পরিষদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন জাহিদ হোসেন, অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর জাহিদুল বারী আছেন সর্বডানে, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি। দুজন রাজনীতিবিদ আছেন আমাদের সাথে, তরুণ প্রজন্মের তরুণ রাজনীতিবিদ। সিনিয়র সাংবাদিক আছেন, একজন অর্থনীতিবিদ আছেন। সাংবাদিক সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অঙ্ক কষছে, ছক কষছে, জোট করতে চাচ্ছে বা জোটের জন্য ফাঁকা রেখেছে কেউ কেউ আসন। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে, এটা বিরল। এই দুটি নির্বাচনে একই দিনের আয়োজনে উৎসব হবে নাকি আতঙ্কের হবে, আপনি কি মনে করেন এই দূর থেকে? ধন্যবাদ এবং সহ আলোচকদের শুভেচ্ছা। প্রথমত হচ্ছে, একদিনে হওয়ার জন্য উৎসব হবে না, আতঙ্কও হবে না। অন্য অন্য উপাদান যদি যুক্ত না হয়, সেই আতঙ্কের এবং উৎসবের। কারণ এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তো ছিলই নির্বাচনের শুরু থেকে। এখন হয়তো নির্বাচনে হবে কি হবে না এই ভয়টা বোধহয় কেটে গেছে। এখন সবাই ধরে নিয়েছে যে নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কেমন হবে, উৎসবের হবে, আতঙ্কের হবে, জবরদস্তির হবে, না সুন্দর সুষ্ঠু পরিবেশে হবে। এটি প্রধানত নির্ভর করবে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের উপর। এরপর নির্ভর করবে সরকার আইন মানতে কতটা তাদেরকে বাধ্য করতে পারেন, নির্বাচন কমিশন তার উপর অর্পিত দায়িত্ব কতটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে তার উপর। জনগণ তো নির্বাচনের জন্য অধীর আগ্রহে। একটা বিষয় আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না বলে তারাও এক ধরনের কথা বলেছে। তাদেরও একটা ভূমিকা থাকবে। আমরা সেটা দেখলাম যে 13 তারিখে বা 13 তারিখকে সামনে রেখে এবং 17 তারিখকে সামনে রেখেও এটি কি 17 তারিখেই শেষ হয়ে যাবে, না নির্বাচন পর্যন্ত চলবে, অথবা নির্বাচনকে সামনে রেখে নতুন কোনো তৎপরতা তারা চালাবে? রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ আইনগতভাবেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং নিষিদ্ধ দলের সঙ্গে হয়তো সরকার বা কোনো পক্ষই আলোচনা করবে বলে মনে হয় না। কিন্তু আবার আওয়ামী লীগের একটা এই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটা ভূমিকা থাকবে। আর ইতিমধ্যে দেখেছেন যে প্রতিযোগী দলগুলো একে অপরকে স্বৈরাচারের দোসর বা দোসরের সহযোগী ইত্যাদি বলে অভিযুক্ত করছে এবং ক্ষেত্রবিশেষে আক্রমণও করছে। এটা যে একটি দল, বিশেষ কোনো দল করছে তা না, যখন যেখানে যার সুবিধা মনে করছে সেই। এই নির্বাচনটি সুষ্ঠু হওয়া দরকার, বিশেষ করে জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, যে মতের, যে পথের, যে গোত্রের, যে ধর্মের, যে বর্ণের, যে জাতিগোষ্ঠীর হোক না কেন, এই পরিবেশটা নিশ্চিত হতে পারে সবাই সম্মিলিতভাবে, অন্তত নির্বাচনের যারা অংশ নিচ্ছেন এবং নির্বাচন যারা পরিচালনা করছেন তাদের আন্তরিকতার উপর, আন্তরিকতা, সদিচ্ছায় এবং কার্যক্রমের উপর। নির্বাচনে একটা উত্তেজনা তো আছেই। আপনি বললেন যে উৎসবের আগে উত্তেজনাটা আমরা দেখছি,
সেই উত্তেজনাটা যত প্রশমিত হবে, উৎসবের একটা আমেজ থাকবে। বাংলাদেশে নির্বাচন মানেই হচ্ছে উৎসব, নির্বাচন মানেই হচ্ছে উচ্ছ্বাস, এবং গ্রামগঞ্জ, শহর, বন্দর সব জায়গায় একটি নির্বাচনী পরিবেশ, নির্বাচনের যে এক ধরনের প্রচার। আর সেটি নির্বাচন কমিশন অনেকগুলো পোস্টার লাগানো যাবে না, আরও অনেক কিছু বিধিনিষেধ জারি করেছে, কিন্তু সেটা কতটা প্রতিপালিত হবে, আবার সবার জন্যে একই রকম প্রয়োগ হয় কি না, এটা দেখার বিষয়। কারোটা দেখা না দেখার ভান করা, তাহলেই কিন্তু সমস্যাটা তৈরি হবে। ধন্যবাদ। আসবো আপনার কাছে ফারুক হোসেন, নির্বাচনের প্রস্তুতি কেমন আপনার দলের? ধন্যবাদ আপনাকে। দেখুন, যেহেতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একবারই সন্নিকটে বলা যায়, তো প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছে। তো আমরা গণ অধিকার পরিষদ আমরাও আমাদের জায়গা থেকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ, এবং আমাদের সম্ভাব্য যে সকল আসনে প্রার্থীরা বিজয়ী হওয়ার মতো বা উইনেবল ক্যান্ডিডেট যেখানে যেখানে আমাদের রয়েছে, এইসব আসনে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা আসলে আমাদের কার্যক্রম চলমান রেখেছি। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তারুণ্যের একটা ব্যাপক অংশগ্রহণ আগামী যে নতুন পার্লামেন্ট, নতুন যে সংসদ গঠিত হবে, এটাতে থাকবে। এবার আসেন, এই যে আগামী নির্বাচন আসলে উৎসবের নাকি আতঙ্কের, এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বলে আমি মনে করি। আসলে দেখেন, একটা নির্বাচনে উৎসব বা ধরেন যে আপনার কী বলে ওটাকে, আপনার উৎসব থাকবে, উৎসব সবসময় সবাই প্রত্যাশা করে যে উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে এবং তারা নেতা নির্বাচিত করবে। কিন্তু বিগত সময়ে আমরা অধিকাংশ নির্বাচনে দেখেছি যে এই উৎসব মুখর পরিবেশ বা উৎসব মুখর যে একটা আমেজ, এই আমেজটা আসলে ছিল না। কেন ছিল না? এটা হচ্ছে যারা অংশগ্রহণ বিগত নির্বাচনগুলোতে করেছে, এই রাজনৈতিক দলগুলোর সামগ্রিক কর্মকাণ্ড কার্যক্রমের কারণেই কিন্তু আসলে এই উৎসবটাকে আতঙ্কে তারা পরিণত করেছিল। তো আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যে অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে একটি গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন যাতে সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া হয়, তারাও বলছেন জনগণের একটা প্রত্যাশা। তো সেই জায়গা থেকে আমরাও প্রত্যাশা করি যে একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার এবং আন্তর্জাতিকভাবে ক্রেডিবল নির্বাচন আমরা ইনশাআল্লাহ পাবো। এখন আসলে রাজনৈতিক দলগুলোর অ্যাক্টের উপর এটা ডিপেন্ড করবে। যেমন ধরেন, আমরা সবাই বলি যে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য যারা নির্বাচন কন্ডাক্ট করে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন এবং অন্যান্য যে স্টেকগুলো, এগুলোকে নিরপেক্ষ হতে হবে। আমরা বারবার বলি পুলিশ বাহিনীকে নিরপেক্ষ হতে হবে। এখন পুলিশ বাহিনীকে আমি নিরপেক্ষ চাই, ফ্যাসিবাদ মুক্ত চাই, স্বৈরাচার মুক্ত চাই, একইভাবে আমি যদি এটাও বাস্তবায়ন করার চেষ্টা করি যে আমার দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী যে সকল লোক রয়েছে তাদেরকে এই চেয়ারে বসাতে হবে, বুঝছেন কারবারটা? এটা কি করছে? এখন আমি যদি এটা করি যে আমার দলের মতাদর্শ বাস্তবায়ন করতে হবে, আমার দলের মতাদর্শে যারা বিশ্বাসী এরকম লোককে চেয়ারে দিতে হবে, প্রমোশন দিয়ে চেয়ারে বসাতে হবে, তাহলে কিন্তু ভাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, ক্লিয়ার কাট। বিশেষ করে যারা বড় দল, তারা যদি এরকম মানসিকতা ধারণ করে, পোষণ করে যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, আবার একই সাথে আমার মতাদর্শে বিশ্বাসী অফিসারদেরকে প্রমোশন দিয়ে নির্বাচনী দায়িত্বে বসাতে চায়, ডিসি বানাতে চাই, এসপি বানাতে চাই, ইউনো বানাতে চাই, থানার ওসি বানাতে চাই, তাহলে আপনি বলেন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তাদের মাধ্যমে কি সম্ভব? সম্ভব নয়। এই জন্য আমরা বারবার বলেছি, বিশেষ করে যারা নির্বাচন কন্ডাক্টের সাথে জড়িত থাকবে, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, আনসার, এই বাহিনীগুলোকে সামগ্রিকভাবে দল নিরপেক্ষ হতে হবে। দল নিরপেক্ষ ব্যক্তিদেরকে যদি দায়িত্বে বসানো যায়, চেয়ারে বসানো যায়, তবেই কেবল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা উপহার দিতে পারবে। নচেত আমরা শুধু মুখের বলি আওড়াবো, বাস্তবিক করতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব নয়। গণ অধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি কি? গণ অধিকার পরিষদ যেটা আগে বলেছি, আমরা এখন পর্যন্ত কোনো দলের সাথে আনুষ্ঠানিক জোটে আমরা যাই নাই। এখন পর্যন্ত আমাদের এককভাবে প্রস্তুতি আলোচনা চলছে। ইতিমধ্যে আমরা 150 আসনে আমাদের প্রার্থী দিয়েছি, বাকি 150 আমাদের চূড়ান্ত। আশা করি আমরা এই সপ্তাহের মধ্যেই বাকি আসনগুলোতেও আমাদের প্রার্থী আমরা ঘোষণা করব। 300 আসনেই প্রার্থী ঘোষণা করে ইনশাআল্লাহ আমাদের নির্বাচনী যে প্রস্তুতি, যে কার্যক্রম, এটি আমরা চলমান রেখেছি, চালাচ্ছি। আশা করি যদি জোট মহাজোট আমরা করেই থাকি, তাহলে এটা একবারই তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে কিংবা ধরেন যে পর মুহূর্তে, তফসিলের আগ মুহূর্তে জোট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে যদি জোটের দিকে আমরা যাই। তবে এখন পর্যন্ত জোটের বিষয়ে কোনো দলের সাথে নির্দিষ্টভাবে আমরা আলোচনা করি নাই। তবে অনির্দিষ্টভাবে কোন কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রয়েছে।
আনঅফিসিয়ালি বলেন বা ধরেন যে অনির্দিষ্টভাবে বলেন, সব দলের সাথে আমাদের আলোচনা চলমান। বিশেষ করে বিএনপির সাথে আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে যুগপৎ আন্দোলন করেছি, একসাথে রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমরা এই ফ্যাসিবাদ পতনের যে চূড়ান্ত লড়াই, এই লড়াইয়ে কিন্তু একসাথেই ছিলাম। তো বিএনপির সাথে হতে পারে, আবার এমনও হতে পারে জামাত সহ তাদের সাথে হতে পারে, আবার জামাত বিএনপি বাদ দিয়ে আমরা ইয়াং বেস যে পার্টিগুলো রয়েছে, গণ অধিকার, এনসিপি, এবি পার্টি, আরও অন্যান্য দলগুলো, আমাদের নেতৃত্বেও একটা তৃতীয় শক্তি হিসাবে নতুন একটা প্লাটফর্ম রাজনীতির মাঠে আসতে পারে। ধন্যবাদ। কোনোটাই এখন পর্যন্ত সার্টেইন না, সবগুলো আনসার্টেইন, সব অপশনই খোলা রাখা। সেটা আসলে তফসিলের উপরে ডিপেন্ড করছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন, আপনাকে চাঁদ ধন্যবাদ। পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। জাহিদ হোসেন, কেমন দেখেন নির্বাচনের পরিবেশ? আপনার মনে কি হয়, উৎসবমুখর নাকি আতঙ্কও আছে? আসলে ধন্যবাদ। আমাদের অর্থনীতিটা তো মূলত বেসরকারি বিনিয়োগ নির্ভর অর্থনীতি। জি। তো আমাদের অর্থনীতিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রভাব খুব বেশি। অর্থনীতি জিডিপির আমি যদি বলি, প্রায় 60 থেকে 70% আসে আমাদের দেশীয় কনজামশনের মাধ্যমে। এখন যত বেশি লেনদেন হবে অর্থনীতি তত বেশি গতিশীলতা পাবে। এখন আমাদের আরেকটা বড় সমস্যা রয়ে যাচ্ছে, সেটা দারিদ্রতা এবং কর্মসংস্থান, যেটাও সরাসরি বিনিয়োগের সাথে, দেশি বিদেশি বিনিয়োগের সাথে জড়িত। আপনারা লক্ষ্য করে দেখবেন যে IMF এর রিসেন্ট যে ঘটনাটা, $5.5 বিলিয়ন যে ডিসবার্সমেন্টের যে সামনের যে কিস্তিটা আসার কথা ছিল, সেখানেও কিন্তু তারা একটা কথা বারবার বলছে যে আমরা রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট চাই, বিকজ তারা তো একটা দেশকে দিবে এবং দেশটা চালাবে একটা সরকার। নতুন সরকারের সাথেই তারা রাজনৈতিক যে সরকারটা আসবে, কারণ বর্তমান সরকারটার আসলে এজেন্ডা তো খুব সীমিত। একটা এজেন্ডা হলো গিয়ে সংস্কার, দ্বিতীয় এজেন্ডা হলো গিয়ে একটা নির্বাচন, যেটা ভাই মাত্র বললেন, ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠান করা। তো সেক্ষেত্রে কিন্তু এবং সংস্কারের কার্যক্রমটা শুধু শুরু করবে, এটা শেষ করতে কিন্তু পারবে না, বিকজ এটা একটা দীর্ঘমেয়াদী একটা কার্যক্রম হবে। যেহেতু গত 15 বছরে সব ধরনের প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এবং নীতি নির্ভর অর্থনীতি না চালিয়ে ব্যক্তি বিশেষের স্বার্থে কিন্তু অর্থনীতি পরিচালিত হয়েছে। আপনি যদি শেয়ার মার্কেট দেখেন, ব্যাংকিং সিস্টেম দেখেন, সব জায়গাতেই ব্যক্তি, একটা গোষ্ঠী রাষ্ট্রীয় মদদে সেখানে ধ্বংস করা হয়েছে। এগুলোকে পুনর্নির্মাণ করা এটা কিন্তু খুব সহজ কাজ না, বাট প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমরা দেখেছি ইসলামী শরিয়া ভিত্তিক 5টা ব্যাংকে একীভূত করা হয়েছে। শেয়ার বাজার বিষয়ে একটু জানতে চাই, শেয়ার বাজার এই যে পড়ে আছে, উঠছে না কেন? এখানেও কিন্তু একই বিষয়, যে আমাদের শেয়ার বাজারটা তো মূলত হলো গিয়ে কিন্তু আস্থার বিষয়। আপনার যেই ইনফরমেশনগুলো আমরা দেখছি স্টক মার্কেটে, এগুলোকে বিশ্বাস করা, সেগুলা বিশ্বাসের উপরে ভিত্তি করে সেই শেয়ারগুলো কেনা এবং সেখান থেকে যথাযথ রিটার্ন পাওয়া, এই কয়েকটা বিষয় এখানে জড়িত। এখন আমি যদি একইভাবে বলি যে বিগত প্রায় 1.5 দশক ধরে একইভাবে কিন্তু শেয়ার মার্কেটকেও ধ্বংস করা হয়েছে। একটা বিশেষ গোষ্ঠী শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নিয়ে গেছে, এটা কোনো বিচার ছিল না, কিচ্ছু ছিল না, কোনো সুশাসন ছিল না, বিচারহীনতা ছিল। এখন নতুন সরকার এসে কি ধরনের অবস্থান নেয়, এইটার উপর কিন্তু বিনিয়োগকারীরা নির্ভর করছে। এবং এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যে বিশেষ যে কাজগুলো করছে, এগুলো কিছু সংস্কার আছে, কিছু আছে অতি বাড়াবাড়ি। তা সত্ত্বেও বিনিয়োগকারীদের মূল উদ্দেশ্য, আপনি দেখবেন কিছুদিন আগেও আমরা দেখেছি যে কিছু বিদেশি বিনিয়োগ বাংলাদেশের শেয়ার মার্কেটে খুব কম, তা সত্ত্বেও কিন্তু সেগুলো প্রত্যাহার করা হচ্ছে, বিকজ তারা দেখতে চাচ্ছে বিনিয়োগকারীরা যে নতুন সরকার এসে শেয়ার মার্কেট বান্ধব কী ধরনের পলিসি নেয় এবং এই পলিসিগুলো কি আসলে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করবে নাকি একটা বিশেষ গোষ্ঠীকে তারা প্রোটেক্ট করবে। তো এই জন্য কিন্তু শেয়ার মার্কেটটা আপনি দেখবেন একবার বাড়ছে আবার কমছে, ঠিক আস্থাহীনতা। কিন্তু একবার মনে হচ্ছে যে না, মার্কেটটা ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু পরক্ষণে আবার দেখা যাচ্ছে যে তারা আস্থাটা ঠিক খুঁজে পাচ্ছে না। তো শেয়ার মার্কেটটা মূলত আস্থাহীনতার কারণে এই পর্যায়ে আছে। প্লাস আরও কিছু দরকার, সেটা হলো গিয়ে পলিসি সাপোর্ট সরকারি লেভেল থেকে। এখনই পলিসি সাপোর্টগুলো রাতারাতি হবে না, এইটার জন্য একটা দীর্ঘমেয়াদী রোডম্যাপের দরকার। তো ওই রোডম্যাপটা কিন্তু শুধুমাত্র আসতে পারে রাজনৈতিক কোনো সরকার, যারা নাকি অন্তত আমরা আশঙ্কা করছি 5টা বছর দেশ শাসন করবে। সো তখন কিন্তু জনগণ, যারা বিনিয়োগকারী আছে, অর্থনীতি যারা স্টেক হোল্ডার আছে, অংশীজন আছে, তারা মনে করবে যে আমি যে টাকাটা বিনিয়োগ করব, এই টাকাটা যথাযথ নিরাপত্তা দিতে পারে একটা নির্বাচিত সরকার। সুতরাং আমি মনে করি আপনি যেটা বলছেন যে নির্বাচন উৎসব না আতঙ্ক, আমি মনে করি আমাদের কিন্তু নির্বাচনগুলো বাংলাদেশে সবসময় কিছুটা বিচ্ছিন্ন ঘটনা সবসময় থাকে।
আমি যদি এই 14, 18 বা 24-এর তথাকথিত নির্বাচনগুলো বাদ দিই, সব নির্বাচনই কিন্তু কম বেশি ফেয়ার হয়েছে 91-এর পর থেকে, কিন্তু বিচ্ছিন্ন কিন্তু ঘটনা কিন্তু আতঙ্ক থাকেই। কিন্তু আলটিমেটলি কিন্তু জিনিসটা উৎসবে রূপান্তরিত হয় দুইটা কারণে। একটা কারণ হলো কি, আমরা মনে করি যে আমাদের যে নেতাটা ভোট নিয়ে আসবে তার কিছুটা হলো কমিটমেন্ট থাকবে যদি দিনে নির্বাচন হয়। আর দ্বিতীয়ত হলো গিয়ে ওই নির্বাচিত সরকারকে 5 বছর পর তো আবার ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে, সুতরাং তার মিনিমাম একটা কমিটমেন্ট কিন্তু থাকে, সেটা অর্থনৈতিক একটা ম্যানিফেস্টো থাকে, রাজনৈতিক থাকে, সংস্কার থাকে, সবই থাকে। সুতরাং আমি বলবো যে এখানে 10% যদি থাকে আতঙ্ক, 90%ই কিন্তু আছে উৎসব। ধন্যবাদ আপনাকে। ডাক্তার জাহিদুল বারী, কেমন 10-90? ধন্যবাদ মাসুম ভাই, আপনার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমার সহ বক্তা যারা রয়েছেন। আসলে নির্বাচন তো আমাদের দেশে মানে ছিলই না, যে নির্বাচন এবং একটা বড় অংশ, কিন্তু নতুন প্রজন্মের একটা বড় অংশ তারা বোধহয় এবার প্রথম নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, ভোট দিতে যাচ্ছে, এবং তারা নির্বাচনের আগে দেখেও নাই, মানে অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখে নাই, নির্বাচনে অংশও নিতে পারে নাই। আমরা যদি সেটি বিবেচনা করি তাহলে তো অবশ্যই আমাদের দেশে আগামীতে একটা উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে বলে আমরা আশা করি। তবে রাজনৈতিক বিবেচনা প্রসূত কিছু কথা বলতে হয়, যেটি হচ্ছে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি কিন্তু একটি গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন এবং গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের যে আয়োজন করতে যাচ্ছে সেই সরকার কিন্তু জনগণের ম্যানিফেস্টো নিয়ে এসেছে শুধুমাত্র গুটি কয়েক বিষয় নিয়ে, যে ভাই একটু আগে বললেন যে সংস্কার, নির্বাচন, বা আমরা যদি আরও বলি যে এর আগের যে ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট রেজিমের বিচার, এই বিষয়গুলোকে ত্বরান্বিত করা। তো এরই মধ্যে কিন্তু এই বিষয়গুলো কেন্দ্রিক দেশের বৃহত্তর রাজনৈতিক দল বা এই বিপ্লব বা গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে সেই রাজনৈতিক দলসমূহের মধ্যে কিন্তু ব্যাপক মতভেদ লক্ষ্য করা যায়, এটি একটা বিষয়। এই মতভেদের মধ্য দিয়ে নির্বাচনটা কতটুকু উৎসবমুখর হবে অথবা নির্বাচনটা আতঙ্কময় হবে, অর্থাৎ নির্বাচনে পেশি শক্তির ব্যবহার কেমন হবে, আমরা যারা রাজনীতিতে আছি আমরা অনেক ক্ষেত্রে অনেক কথা টেলিভিশনের স্ক্রিনের সামনে বা জনগণের সামনে বললেও বাস্তবে আমরা 71 সাল পরবর্তী এই 54 বছরের বাংলাদেশে যা দেখেছি যে রাজনৈতিক ব্যক্তিত্বের অশোভন আচরণ, নির্বাচনের দিনের কথা বলছি, অথবা তাদের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড, নিয়ম না মানার প্রবণতা, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের দেশে নির্বাচন, প্রায় প্রতিটা নির্বাচনে যে অকারেন্সগুলো হয়েছে মোটা দাগে বলতে গেলে যে সেগুলি ছোট বড় রকমের অকারেন্স। নির্বাচনের দিন শুধু না, নির্বাচন কেন্দ্রিক এই 2-3 মাস কিন্তু এগুলি হয়ে থাকে। তা আমরা চাবো না যে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এবং যে নতুন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল, বর্তমানে এক্সিস্টিং রাজনৈতিক দল বা গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, এমনকি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জনতা, তারা যে নতুন কমিটমেন্ট নিয়ে অভ্যুত্থান করেছে, নতুন কমিটমেন্ট নিয়ে রাজনীতি করছে এবং গণঅভ্যুত্থানের পরে আমাদের এনসিপি একটা নতুন রাজনৈতিক দলের গঠন হয়েছে, অর্থাৎ রাজনীতির যে মেরুকরণ হয়েছে, আমরা কিন্তু মোটেও চাইব না যে আমরা পুরনো সংস্কৃতিতে ফিরে যাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ইতিমধ্যেই একটা বড় দলের পক্ষ থেকে রাজনীতির মাঠে পেশি শক্তির ব্যবহার শুরু হয়ে গেছে এবং এটির ফলস্বরূপ কিন্তু অনেক জায়গায় অনেক মারামারি, হাঙ্গামা, অনেকের মৃত্যু ঘটেছে, অনেকে আহত হয়েছেন, এগুলি কিন্তু চলছে এবং সচিবালয়কে ব্যবহার করে আপনার বিভিন্ন জেলা উপজেলায় ডিসি, এসপি, ইউএনও এগুলি পরিবর্তন করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে রাজনীতিতে তাদের মেকানিজম তৈরি করা, এটি কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিন্তু বাধাগ্রস্ত করবে। রাজনীতিতে মেকানিজম তৈরি করার ব্যাপারে সাথে আমরা আরেকটা বলতে চাই যে নির্বাচনের দিন গণভোট, এটিও বাংলাদেশে নতুন এবং এই নির্বাচনের দিন সরকারের হঠাৎ করে একই দিনে গণভোট এবং নির্বাচন, এটির ঘোষণাটা, এটি কিন্তু আমরা মনে করি যে নির্বাচনের গুরুত্বকে প্রভাবিত করবে এবং গণভোটের গুরুত্বকে কমিয়ে দিবে এবং এই দুটো যখন একসাথে হবে তখন কিন্তু ওই দিনে
অনেক ঘটনাই ঘটতে পারে যেটি হয়তো আমরা আগের থেকে কিন্তু ওই রকম করে কিন্তু আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে এই দুইটা কিন্তু একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং এটি জনগণকে কিন্তু আবারও ঐক্যবদ্ধ হওয়ার পথে একটা বড় বাধা হিসেবে আমার মনে হয় ধন্যবাদ কাজ আপনাকে। করবে। সোহরাব হাসান, ডাক্তার জাহিদুল বারী যে কথাটি বললেন, দুটি নির্বাচন একই দিনে হওয়ায় নতুন নতুন উপসর্গ দেখা দিতে পারে এবং দুটি নির্বাচনেরই আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে, আসলে কি তাই? এটা দুই ধরনের মত আছে। একটা ডক্টর জাহিদুল বারী যেটা বললেন সেটা অনেকে বলেন যে দুটি নির্বাচন একসঙ্গে হলে বিশেষ করে গণভোটের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে, কারণ প্রার্থীরা চাইবেন যে তার সমর্থক কর্মী ভোটারদের তার পক্ষে আনুন, আর তার প্রতিদ্বন্দ্বী আবার তার পক্ষে নিতে চাইবেন। সুতরাং ভোটারদের মূল যে আলোকপাত থাকবে জাতীয় সংসদ নির্বাচনের প্রতি। আবার ভিন্ন মত আছে, সেটি হচ্ছে যে এখনো যে 3 মাসের মধ্যে দুটো নির্বাচন করা সম্ভব কিনা, সেই লোকবল, সেই সামর্থ্য, টাকা পয়সা আমাদের আছে কিনা। তৃতীয় হলো যে নির্বাচন, এই গণভোটের প্রতি মানুষের আগ্রহ, যেভাবে গণভোটটা সাজানো হয়েছে, সেটি মানুষ কত শতাংশ মানুষ বুঝতে পারবে, কত শতাংশ ভোটার আগ্রহী হয়ে ভোট কেন্দ্রে যে এর পক্ষে বা বিপক্ষে মতামত দেবে। আমার ব্যক্তিগত ধারণা, যদি গণভোটটা আগে হতো তাহলে ভোটারদের উপস্থিতি আরও কম হতো। জাতীয় সংসদ নির্বাচনের দিন হয় যে উপস্থিতি থাকবে তার চেয়ে অনেক কম হতো, কারণ তখন তো প্রার্থীরা আর ভোটারদের নেয়ার চেষ্টা করতেন না, তাগাদা দিবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে জটিলতা, সেটা তো একদিন হলে, এই প্রশ্নের যে জটিলতা সেটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, একদিন হলেও প্রযোজ্য এবং ভিন্ন ভিন্ন দিন হলেও প্রযোজ্য। এই যে আরেকটি বিষয় যে গণভোটটা কেন, গণভোট যেখানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ রায় দিয়ে দিয়েছে, এটার জন্য এই গণ অভ্যুত্থানের পক্ষে গণভোটের প্রয়োজন নেই। গণভোটের প্রয়োজন যেটি বলছে যে সেটা হচ্ছে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো কীভাবে পরিচালিত হবে, গণতন্ত্রকে সংহত করা হবে, স্বৈরাচারী ব্যবস্থার রোধে কী পদক্ষেপ নেওয়া যায়। এখন সেখানে প্রশ্ন আছে, অনেক রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞই বলেছেন যতই গণভোটে এটি অনুমোদন করা হোক না কেন, পরবর্তী জাতীয় সংসদে এটা আইনে পরিণত না হওয়া পর্যন্ত, জাতীয় সংসদে অনুমোদন না হওয়া পর্যন্ত এটি অর্থবহ হবে না, এটি বাস্তবায়ন সম্ভব হবে, আইনগতভাবে বৈধ হবে না আর কি। বৈধ হয়তো হবে। আরেকটি প্রশ্ন যে যদি গণভোটে 50% কম উপস্থিতি থাকে, নৈতিকভাবে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আপনি আইনে হয়তো 5 ভোটে, যেমন বলেন যে 1 ভোট বেশি পেল, যে হোসেন মোহাম্মদ এরশাদ একসময় বলেছিলেন তার রাষ্ট্রপতি নির্বাচনে, বিবিসির সংবাদদাতা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যে সরেজমিন মাঠে তো বলা হয় যে 2.5% ভোট পড়েছে, তো বলতে 2.5% ভোট পড়লেও তো সেটা আমার পক্ষে পড়েছে, আমার বিপক্ষে তো পড়েনি। এখন গণভোটে এটি একটি প্রশ্ন। যদি সত্যি আমরা যারা মনে করি যে বিশেষ করে এখানে তরুণদের 2 দলের প্রতিনিধি আছেন, তাদের প্রতি একটা আহ্বান থাকবে যে তাদের উপর একটি বাড়তি দায়িত্ব থাকবে যে গণভোটে উপস্থিতি বাড়ানো। অন্য সব দলেরও থাকবে, কিন্তু তাদের বিশেষ করে, কারণ তারা বিশেষ করে জাতীয় গণভোটের ব্যাপারে সোচ্চার ছিল এনসিপি। এখন গণভোটটা অর্থবহ করতে কিন্তু এর পক্ষে জোয়ার আনা দরকার। আমাদের যে অতীত গণভোটের উদাহরণ কিন্তু খুব সুখকর নয়। একটা হচ্ছে 2 গণভোটই ছিল সামরিক শাসকরা সংবিধান স্থগিত করে বা সংবিধান স্থগিত করে রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, নেয়ার পর সেটাকে বৈধতা দেওয়ার জন্য গণভোট করেছেন যে অমুককে রাষ্ট্রপতি হিসাবে চান কিনা, 18 দফা বা 19 দফার প্রতি সমর্থন আছেন কিনা। তৃতীয় গণভোটটা ছিল আইন পাশের পর একটা আনুষ্ঠানিকতা, যেহেতু ওই সংবিধানে তখন পর্যন্ত ছিল যে সাংবিধানিক বড় পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন হবে, গণভোট দিয়ে সেটা অনুমোদন করতে হবে। এখন এই গণভোটটা কেমন হবে? এক হচ্ছে 50% ভোটার উপস্থিত করা, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যদি ভোটার উপস্থিতি না থাকে,
না থাকা সত্ত্বেও যদি দেখানো হয়, আমাদের এখানে নির্বাচনের তো আপনারা দেখেছেন যে নানা কলা কৌশল, এবং আমাদের যারা নির্বাচনের দায়িত্বে থাকেন, বিশেষ করে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, তারা তো রাতকে দিন, দিনকে রাত করে। তা সেটা করবে করার ধারণা আশা করে না এখনকার মানুষ। জি, তারা এমন করবেন এমন আশা করে না এখনকার না মানুষ। করে না, কিন্তু এমন যদি হয় যে 50% দেখাতে হবে, এখন 20% উপস্থিত থাকাকে যদি 50% দেখেন, তখন কিন্তু এই পুরো গণভোটটা প্রশ্নবিদ্ধ। ধন্যবাদ আপনাকে। নতুন প্রজন্মের প্রতিনিধি ফারুক হোসেন, গণভোট নিয়ে আপনার ভাবনা বা আপনার দলের ভাবনা বা যে কথাগুলো সৌরভ হাসান বললেন। ধন্যবাদ। দেখুন, গণভোট বা রেফারেন্ডাম যেটাই বলি, গণভোট পৃথিবীর ইতিহাসে যে সকল দেশে হয়েছে, গণভোটটা করা হয় মূলত হাকে জয়যুক্ত করার জন্য। মানে গণভোটের বেসিক যে আপনার টার্গেট বা উদ্দেশ্য, সেটা হচ্ছে হাকে জয়যুক্ত করার জন্যই মূলত রেফারেন্ডাম করা হয়, জনগণের একটা ভাস্ট মতামত নেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে 3বার গণভোট হয়েছে আমাদের, 77, 85, 91। আমি যদি 77-এর যে গণভোট জিয়াউর রহমান সাহেবের আমলে তিনি যেটা করেছেন, এখানে কিন্তু একটা কোয়েশ্চেন ছিল না। জিয়াউর রহমানের 19 দফা ছিল, মানে 19 পয়েন্ট। এই 19 দফাকে জিয়াউর রহমান একটা হোলিস্টিক ওয়েতে একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে নিয়ে আসছেন। আমি যদি প্রশ্ন করি যে 77-এর যে গণভোট, এই গণভোটের সময় 19 দফা জনগণ জানতোই না। এই যে এখন অনেকে প্রশ্ন কিন্তু করে, ওখানে একটা ছিল জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে আপনি দেখতে চান কিনা, এটা তো ছিলই। এখন এই সরকারের আপনি যেটা বললেন লিগ্যাল যে ভ্যালিডিটি, এই বৈধতা দেওয়ার জন্য একটা গণভোট দরকার। এই সরকার যে ফরম্যাটে, যে কায়দায়, যে অ্যাঙ্গেল থেকে আসছে, চেয়ারে বসছে, এটা তো আসলে নানান দিক থেকে নানান প্রশ্নের সম্মুখীন। সুতরাং এটাকে আইনগতভাবে একটা ভিত্তি দেওয়া, বৈধতা দেওয়ার জন্যও একটা গণভোট প্রয়োজন। তো যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। আমি যেটা বলছিলাম যে এখন সরকার প্রধান কয়েকদিন আগে বলেছেন, মোটা দাগে 4টি হেডলাইন বা 4টি পয়েন্ট নিয়ে আসছেন। এই 4টি পয়েন্টের উপরে আগামী যে গণভোট, এই গণভোটটা অনুষ্ঠিত হবে। এখন এই 4টা পয়েন্টের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নানা রকম মন্তব্য। কেউ বলতে চাচ্ছেন যে এই 4টা পয়েন্টের মধ্যে কোনো এক ভোটারের যদি মনে করেন সে একটা পয়েন্টে দ্বিমত বা ভিন্ন মত, তাহলে সে কেমনে ভোটটা দিবে। তো ভাই, আমি যদি ওই 77-এর কথা বলি, ওই 19 দফাও তো জনগণ জানতো না, জনগণ তো বুঝতো না। তাহলে জনগণ কিভাবে একটা হোলিস্টিক সিস্টেমের মাধ্যমে ওই ভোট দেয় নাই, জয়যুক্ত হয় নাই? তাহলে এখানে বেসিক রেসপন্সিবিলিটি কার? মানে আমরা যদি বলি যে আমরা সব কিছু সরকারের উপরে দায়ভার চেপে দিলাম, সরকার যা ইচ্ছা করুক, নো। জনগণ যেমন এখানে জনগণকেও দায় নিতে হবে বা দায়িত্ব নিতে হবে, একই সাথে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। এখন রাজনৈতিক দলগুলো যদি সংস্কারপন্থী হয়ে থাকে, তারা যদি সংস্কারে বিশ্বাসী হয়ে থাকে, সংস্কার চেয়ে থাকে, যে আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার যে প্রত্যয়, এই প্রত্যয় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে থাকে, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব যে এই যে 4টা 5টা হোয়াট এভার 84-এর কথাই বলি আমি, যে 84টা প্রপোজাল সরকার নিয়ে আসছে, এই 84টা প্রপোজাল নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। যে আমরা এই রিফর্ম আনতে চাই, এভাবে আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের স্বপ্ন, এভাবে আমরা একটা নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে চাই। যদি রাজনৈতিক দলগুলো এই গণঅভ্যুত্থানকে ধারণ করে থাকে, আর যদি এই গণঅভ্যুত্থানকে ধারণ না করে থাকে, তাহলে তো ভাই বলার কিছু নাই। আপনি 4টা কেন একটা পয়েন্ট নিয়ে আসলেও এখানে খুদ বের করবে। যেটা আমরা মাঝে মাঝে বলি না, যে ওই বউ যদি খারাপ হয়, ওকে তো বের করা একটা উচিলা লাগবে। ভাতে ধরেন যে চুল পায় নাই, তারপর চুল পেয়েছে, দেয় পিটানি। তো এরকম একটা অবস্থা। খুদ বের করতে গেলে আপনি সব জায়গায় খুদ বের করতে পারবেন। আর যদি মনে করে থাকেন যে আমি খুদ বের করব না, তাহলে আপনাকে সেই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে সামনে ফরওয়ার্ড হতে হবে। এবার আসেন, এই যে গণভোট একই দিনে ভোট পুল করা বা কাস্ট করা, এটা নিয়ে একটা জটিলতা। আমি মনে করি এখানে জটিলতার কিচ্ছু নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, একই দিনে 2টো ব্যালটে ভোট হবে। জাতীয় নির্বাচনে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে, এবং গণভোটের প্রশ্নেও তারা ভোটে ভোট প্রয়োগ করবে। এখন এই জায়গায় রাজনৈতিক দলের প্রার্থী যারা, ধরেন আমি গণ অধিকার প্রার্থী বা অন্য কোনো দলের প্রার্থী, কারণ আমি যদি আমার এই জায়গা থেকে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে না ভোটের ক্যাম্পেইন করি, তাহলে আপনি কি মনে করেন যে জনগণ আমাকে ভোট দিয়ে একবার এমপি বানিয়ে দেবে? এত সোজা? এটা বিএনপি হোক, জামাত হোক, হোয়াট এভার, যারা মনে করছে যে বিএনপি হয়তো না ভোট ক্যাম্পেইন করে এটাকে 51-এর নিচে নামাই ফেলবে, এত সহজ না। বিএনপি যদি না ভোটের ক্যাম্পেইন করে, আমি মনে করি বিএনপির জন্য আগামী নির্বাচন একটা ব্লান্ডার হয়ে যাবে, এবং ক্ষমতায় আসার যে বিএনপি স্বপ্ন দেখছে, এটা এত সহজ হবে না। সুতরাং তাদের যারা অপোনেন্ট, তাদের যারা অ্যান্টি, তারা তো চুপ থাকবে না।
সুতরাং বিএনপি এখানে না ভোট ক্যাম্পেইন করবে, এই প্রোপাগান্ডা যারা ছড়াই, আমি মনে করি এটাও সঠিক নয়। ধন্যবাদ সুতরাং আপনাকে। এখানে একটা সুন্দর সুষ্ঠুভাবেই ভোটটা হবে, আমাদের এই ভোটটা দিতে হবে ভাই। নির্বাচন যথাসময়ে না হলে আসলে দেশের জন্য মারাত্মক একটা বিপজ্জনক অবস্থা তৈরি হবে। ভোটটা আমাদের দরকার, নির্বাচন দরকার। জি, জি। যদি নির্বাচন বিলম্বিত হয় আর যথাসময়ে নির্বাচনটা না হয়, তাহলে এই বাংলাদেশ কোন দিকে যাবে আপনি চিন্তা করছেন? ধন্যবাদ এই যে ভাই আমাদের অ্যাকাউন্টেন্ট, অর্থনীতিবিদ, তিনি নিজেও বললেন যারা আমাদের ফরেন ইনভেস্টর, ওরা তো এখন আস্থা পাচ্ছে না। এই সরকারের আমলে তারা এখানে কোটি কোটি টাকা বা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে তারা তো আসলে সেই নিরাপত্তা বোধ করছে না যে আমার টাকা নিরাপত্তাকে দিবে। সুতরাং অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন বা অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে, প্রত্যেকটা সেক্টরের নিরাপত্তার জন্য হলেও ধন্যবাদ। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। ধন্যবাদ আপনাকে। এই নির্বাচনের জাহিদ প্রশ্নে হোসেন। আমরা আসলে ডিলে করতে পারি না, যে যাই বলুক। জাহিদ হোসেন, নির্বাচন কেমন দেখছেন? নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? নির্বাচনের রাস্তা কেমন দেখছেন? না, নির্বাচনে তো সব ধরনের দল তাদের নিজস্ব মতামত দেবে, তাদের ম্যানিফেস্টো প্রকাশ করবে। কিন্তু আমি যেটা আশা করেছিলাম যে এই নির্বাচনে যেটা হবে, ভোটাররা খুব সচেতন থাকতে হবে যে আসলে কে আমাদেরকে কি কমিটমেন্ট করছে। আমরা কিন্তু কেউ কোনো কমিটমেন্ট করলে এটাকে হালকা করার জন্য বলি পলিটিক্যাল কমিটমেন্ট, মানে ধরেই নেই এইটা আসলে কখনো বাস্তবায়িত হবে না। তো এখন এই কমিটমেন্টগুলো যেন পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে। আর ভোটারদের আরেকটা বড় বিষয় যেটা সচেতনতা আসা উচিত যে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কার কি কমিটমেন্ট আছে। অর্থাৎ এই যে আপনার কোনো রকম পরিকল্পনা ছাড়াই বলে দিচ্ছে 1 কোটি কর্মসংস্থান তৈরি হবে, তখন কিন্তু জিজ্ঞেস করতে হবে যে 1 কোটি কর্মসংস্থান কিভাবে তৈরি হবে, কোন কষ্টে হবে, কত দিনের মধ্যে হবে। এই রোডম্যাপগুলো কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে থাকা উচিত। মুদ্রাস্ফীতি কোন বছর কোন লেভেলে যাবে, খাদ্যপণ্যের দাম কেমন থাকবে, এবং শিক্ষা খাতে কত বরাদ্দ হবে, স্বাস্থ্য খাতে কত বরাদ্দ হবে, নিজ দলের লোকজন টাকা পাচার করলে তার শাস্তি কী হবে। এই বিষয়গুলোতে কিন্তু ভোটারদের যথাযথ সচেতনতা থাকা উচিত। এবং আমি মনে করি এত বড় একটা আন্দোলন হলো, এতগুলো মানুষ জীবন দিল, প্রত্যেকেরই এর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা আছে। আমরা যারা এখনও এই 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 অভ্যুত্থানে আমরা বিশ্বাস করি, তাহলে এখন কিন্তু আমাদের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে যথাযথ পন্থায় তাদেরকে একটা সচেতনতার মধ্যে, নীতির মধ্যে নিয়ে আসা, যাতে করে যে যখন কমিটমেন্ট করবে তাকে যেন ওইটা বাস্তবায়নের পথে তাকে আগাতে হয়। এবং অর্থনৈতিক কমিটমেন্টগুলো কিন্তু খুব খুব জোরালোভাবে, কারণ আমাদের গ্রামেগঞ্জের মানুষরা, যেটা দেখলাম কালকে ইনকিলাব মঞ্চের হাদি বলতেছিল যে নির্বাচনের আগের দিন কোরআন শরীফ নেয় আর টাকা নেয়, তারপর এটা কিন্তু বাস্তবতা, এটা কিন্তু আপনি গল্প বা নাটক মনে করবেন, এটা বাস্তবতা। তাহলে এখন আমাদের ভোটাররা কি তারা জানে যে 5 বছরের জন্য তার জন্য আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে কত টাকা বরাদ্দ ছিল আর সে কত টাকায় বিক্রি হলো? সে তো এত সস্তা না, একটা নাগরিক তো এত সস্তা না। তো এই যে তার নিজের মূল্যটা জানা এবং তার সচেতনতার মাধ্যমে অর্থনৈতিক যে অবকাঠামো কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে। আপনি দেখেন আজকে আমাদের জনগণের করের টাকা দিয়ে 5টা ব্যাংকে বেল আউট করতে হচ্ছে। এবং এর আগে কিন্তু ফ্যাসিস্ট সরকার প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা ফাইন্যান্স করেছে, আর যে টাকা পাচার হয়ে গেছে সেটা তো বাদই। এখন আপনি যদি 18 কোটি মানুষের মধ্যে এই টোটাল 4 থেকে 5 লক্ষ কোটি টাকা ভাগ করেন, আপনার আমার ভাগে এখানে অংশ আছে না? তাহলে ইভেনচুয়ালি এই ঋণের টাকা তো আপনি আমাকে পরিশোধ করতে হবে। ভোটারদের এই সচেতনতাটা দরকার যে যাকে আমরা ক্ষমতায় বসাবো, যাকে আমরা নেতা নির্বাচন করব, তার সততা এবং তার সত্যনিষ্ঠতা কোন লেভেলের আছে, সে নির্বাচিত হওয়ার পর আমার স্বার্থ কতখানি রক্ষা করবে আর তার স্বার্থ বা তার পার্টির স্বার্থ কতখানি রক্ষা করবে। এই সচেতনতাগুলো যদি এত বড় একটা অভ্যুত্থান, এই রক্তস্নাত একটা অভ্যুত্থানের পরেও যদি জনগণের মধ্যে সচেতনতা না আসে, আমি হতাশ হব না, বাট আমার আসলে আশাটা খুব কমে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার জাহিদুল বারী। অনেকগুলো ক্লু আপনার সামনে দিয়েছেন। আপনারা যে রাজনৈতিক দল করেন তাদেরও একই ধরনের মোটো। আপনি কি নির্বাচনের বিষয়ে শুনবো? আপনি নির্বাচন করছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন? কোন জায়গা থেকে? নাটোর 4। নাটোর 4। কেমন প্রস্তুতি আপনার এবং দলের? আসলে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির বিষয় যেটা, সেটি হচ্ছে যে আমাদের নির্বাচন, ওই যে বললাম যে গণঅভ্যুত্থান পরবর্তী আমরা কিন্তু গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে নানা চড়াই উতরাই পার করেছি। সেখানে নির্বাচন হবে কি না, আমাদের সৌরভ ভাই এর আগে বলেছিলেন
যে এটা একটা বিরাট প্রশ্ন ছিল। এই জনগণের কাছে নির্বাচন হবে কি না এই প্রশ্নের দায় এড়ানোর জন্য নির্বাচনকে হওয়ার মতো অবস্থা নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের সংগ্রাম ছিল। তো তদুপরি নির্বাচনের একটা সম্ভাব্য হয়তো রোডম্যাপ আমরা পাবো, এটি একটা পজিটিভ দিক। আর প্রস্তুতির বিষয়টা বেসিক্যালি প্রস্তুতির জন্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালাচ্ছে, আমরাও চালাচ্ছি। জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে, এককভাবে নির্বাচনের বিষয়ে সব কিছু নিয়েই সলা পরামর্শ চলছে, আলাপ আলোচনা, বিচার বিশ্লেষণ চলছে। এখানে মুখ্য যে বিষয়গুলো সেটি হচ্ছে, আমি একটু প্রসঙ্গ তুলব গণভোটের, যে দেখেন এই নির্বাচন যে হচ্ছে, এই নির্বাচন যে হবে, এটি তো ইভেনচুয়ালি 2026 সালে তো নির্বাচন হওয়ার কথা ছিল না যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। তা আওয়ামী লীগের বিদায় হলো কেন? গণ অভ্যুত্থানের কারণে। আওয়ামী লীগের বিদায় হলো কেন? কারণ এদেশবাসী জেগেছিল। এই ছাত্র জনতা, শ্রমিক জনতা, পেশাজীবী জনতা, এদেশের সকল, মানে আমি রাজনৈতিক পার্সপেক্টিভ বাদ দিলেও এদেশের প্রায় সকল মানুষেরই, বিবেকবান সকল মানুষেরই রাজপথে হোক, অফিস আদালতে হোক অথবা অনলাইনে হোক, তাদের কিন্তু একটা সরব উপস্থিতি ছিল এই গণ অভ্যুত্থানের পক্ষে। তাহলে এই গণ অভ্যুত্থানকে কার্যকর করার জন্য এবং পরবর্তী সংসদে এই গণ অভ্যুত্থানকে ধারণ করে একটি নতুন দেশ বিনির্মাণের জন্য কিন্তু গণভোটের কোনো বিকল্প নেই। সেই জায়গায় আমাদের সম্মানিত সৌরভ ভাই বললেন যে সেখানে যদি ওই যে 50%-এর থেকে কম যদি হয়, বা অর্থাৎ 50% ভাই এজন্যই বলেছে, অর্থাৎ দেশের একটা মানে মোটামুটি মোটা দাগে বলতে গেলে প্রায় অর্ধেক জনগোষ্ঠী বা বেশিরভাগ জনগোষ্ঠী তারা এটাতে অংশগ্রহণ করলো, এটাতে তারা হ্যাঁ সূচক মতামত দিল। কিন্তু এটার বিপক্ষেই কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে করেনি সেটি যদি আমরা নাও বলি, কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, অর্থাৎ তারা আওয়ামী লীগের 17 বছরের যে অত্যাচার নিপীড়ন তাদের সহ্য করেছে, সেই একটা বড় দল, তারা কিন্তু এখন নির্বাচনের দিন গণ অভ্যুত্থানে গণভোটের ব্যাপারে তারা কিন্তু এখন নেগেটিভ প্রচারণা করছে। এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, তাদের বিভিন্ন প্রচারণায় দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন প্রার্থীগণ এলাকায় গিয়ে বলছে যে গণভোটে এটা দেয়া যাবে না, গণভোটে না বলতে হবে, এরকমও অনেক ডকুমেন্ট আছে প্রার্থীরা বলেছে। এমন যদি হয় তাহলে পরে এদেশে আমরা কোন স্বপ্নে রাজনীতি করব? মানে আমরা যারা রাজনীতি করছি আমাদের তো অঙ্গীকার হচ্ছে নতুন দেশ বিনির্মাণে। আমরা তো পুরনোকে চাই না, আমরা মানে কোনো পুরনো দায়বদ্ধতা নিয়ে রাজনীতি করতে চাই না। কিন্তু আমরা এই যে গণভোটকে না বলার মাধ্যমে আমরা কি তাহলে পুরনো ফ্যাসিজমকে কায়েম করতে চাচ্ছি? এটি একটি প্রশ্ন। আবার এই গণভোটের প্রসঙ্গে একটি দলের শীর্ষ নেতা এবং যিনি অনেক আশা, মানে অনেকে তার দলের পক্ষ থেকে বলছেন তারা আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবেন, এই জায়গা থেকে তিনি কিন্তু বিদেশ থেকে বলছেন যে আলুর দাম আলু চাষিদের কাছে পুষিয়ে দেয়া এটি গণভোটের থেকে ইম্পর্ট্যান্ট। তো এই যে আপনি কোন জায়গা থেকে কোন কথা বলছেন, আপনার স্পিচ ডেলিভারি দেয়াটা কি কতটুকু সমীচীন হচ্ছে নির্বাচন সামনে? আপনার প্রশ্ন ছিল নির্বাচন উৎসব নাকি এই ধরনের স্পিচ কিন্তু নির্বাচনকে কিছুটা হলেও আতঙ্কগ্রস্ত করবে, নির্বাচনী প্রক্রিয়াকে কিন্তু একটা সন্দেহের মধ্যে নিয়ে যাবে। আমাদের দেশের নির্বাচনে কিন্তু রাজনৈতিক পেশক্তির ব্যবহার এবং রাজনৈতিক মানে আমরা যদি বলি অবৈধ টাকার ব্যবহারের একটা বিরাট রেওয়াজ আছে। এই জায়গাটাকে কিন্তু আপনি উৎসব মুখর নির্বাচনের আশা করেই আমরা আশা করব, আমরা অবশ্যই আশা করব, এবং আমরা এনসিপির পক্ষ থেকে উৎসব মুখর নির্বাচন হওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা এও আশা করব দায়িত্বশীল সকল রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনের আগে দায়িত্বশীল আচরণ করে গণভোট এবং এই গণ অভ্যুত্থানকে সমর্থন। ধন্যবাদ ডক্টর জাহিদুল বারী, জাহিদ হোসেন, ফারুক হোসেন, সৌরভ হাসান। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।